হ্যালো স্টুডেন্ট, ক্লাস 12 এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এই সাবজেক্টের বিষয়ে আজকে প্রথম ভিডিওটি আমরা তৈরি করছি। তো এই কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এর দুটো পার্ট, ফার্স্ট পার্টে আছে কস্টিং আর সেকেন্ড পার্টে রয়েছে ট্যাক্সেশন। তো কস্টিং চ্যাপ্টারে আমাদের বেশ কিছু অঙ্ক শিখতে হয়। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের ভিডিওগুলো তৈরি করা কিভাবে আমরা অঙ্কগুলো তৈরি করব, থিওরিটিক্যাল কনসেপ্টটা আমরা পিডিএফ এর মাধ্যমে তোমাদের দেব, কিন্তু যেহেতু আমরা মুখোমুখি হচ্ছি না ক্লাসে, সেই জন্য এইভাবে মুখোমুখি হয়ে তোমাদের অঙ্কগুলো শেখাবার চেষ্টা করছি। তো ক্লাস 12 এ কস্টিং এ যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে তার নাম হলো, দেখো আমি এখানে লিখেছি, কস্টিং ক্লাস 12, চ্যাপ্টারের নাম কস্ট অফ মেটেরিয়াল, বাংলায় যাকে বলে কাঁচা মালের ব্যয়। তো এই চ্যাপ্টারে আমাদের যে অঙ্কটি শিখতে হয় তার নাম হলো স্টোরস লেজার অ্যাকাউন্ট। তার নাম হলো স্টোরস লেজার অ্যাকাউন্ট। আমি এখানে লিখছি, তোমরা পরে করে নাও। স্টোরস লেজার, LEDGER, লেজার অ্যাকাউন্ট। স্টোরস লেজার অ্যাকাউন্টটা কি, একদম গোড়াতে চলে যাই একটুখানি। আমরা যদি তিনটে ডিপার্টমেন্ট ধরি, ওয়ান ইজ পারচেজ ডিপার্টমেন্ট, দেন স্টোর ডিপার্টমেন্ট অ্যান্ড দেন প্রোডাকশন ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ কি? নাম শুনেই বোঝা যাচ্ছে যে প্রোডাকশন ডিপার্টমেন্টে প্রোডাক্ট তৈরি হয় ইউজিং র মেটেরিয়াল। র মেটেরিয়ালটা স্টোর থাকে কোথায়? ন্যাচারালি স্টোর ডিপার্টমেন্টে। কিন্তু স্টোর ডিপার্টমেন্টের কাজ কিন্তু জিনিস কিনে আনা নয়, জিনিসপত্র কিনে এনে স্টোরে আমরা মজুত করি, সেই জন্য গুদাম ঘর বলা হয়। আর কেনার দায়িত্বে কে থাকে? না, পারচেজ ডিপার্টমেন্ট। তাহলে আমরা যদি তিনটে ডিপার্টমেন্ট ধরি, প্রথমে আছে পারচেজ ডিপার্টমেন্ট, দেন স্টোর ডিপার্টমেন্ট অ্যান্ড দেয়ার আফটার প্রোডাকশন ডিপার্টমেন্ট। তো প্রোডাকশন ডিপার্টমেন্টে তৈরি হয় কিসের সাহায্যে? তৈরি হয় কাঁচা মালের সাহায্যে বা ইউজিং র মেটেরিয়ালের সাহায্যে। র মেটেরিয়ালটা কিনে আনার দায়িত্বে কে থাকে? পারচেজ ডিপার্টমেন্ট। কিন্তু পারচেজ ডিপার্টমেন্ট জিনিসটা কিনে এনে স্টোর করে কোথায়? না, স্টোর ডিপার্টমেন্ট। তাহলে এদের এই দুটো ডিপার্টমেন্টের ঠিক মাঝখানে কে আছে? স্টোর ডিপার্টমেন্ট। এবার কোনো কাঁচামাল তৈরি করতে কতটা কাঁচামাল, কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে কতটা কাঁচামাল লাগবে তার একটা রিকুইজিশন হয়, সেটাকে বলি আমরা স্টোরস রিকুইজিশন বা মজুতের যাচনপত্র। তার ভিত্তিতে, তার উপর বেস করে স্টোর ডিপার্টমেন্ট থেকে কাঁচামালটা প্রোডাকশন ডিপার্টমেন্টে ইস্যু হচ্ছে। কিন্তু তাহলে স্টোর ডিপার্টমেন্টে ঢুকছে কোথা থেকে? প্রোডাকশন ডিপার্টমেন্ট কিনে আনার পর এখানে ঢুকছে। এই প্রোডাকশন ডিপার্টমেন্ট যখন স্টোর ডিপার্টমেন্টে মালটা দিচ্ছে, কাঁচা মালটা দিচ্ছে, তখন স্টোর ডিপার্টমেন্ট আর একটা নোটের বেসিসে সেটাকে স্টোর করে, সেটাকে বলা হয় গুডস রিসিভড নোট অর GRN, কাঁচা মালের প্রাপ্তি স্বীকারপত্র। তাহলে কি দেখা গেল? দেখো, স্টোর ডিপার্টমেন্ট কিনে আনে না, কিনে আনছে প্রোডাকশন ডিপার্টমেন্ট। এবার গুডস রিসিভড নোট বা GRN নাম্বার, GRN মানে গুডস রিসিভড নোটের ভিত্তিতে সেই মালটাকে স্টোর করা হয় স্টোর ডিপার্টমেন্টে। তারপর অন দ্য বেসিস অফ স্টোরস রিকুইজিশন বা মজুতের যাচনপত্র, যেটা নাকি প্রোডাকশন ডিপার্টমেন্টের কাছে পাঠায়, তার ভিত্তিতে সেই স্টোর থেকে মালটা প্রোডাকশন ডিপার্টমেন্টে বেরিয়ে যায়। আরেকবার বলছি, পারচেজ ডিপার্টমেন্ট থেকে কিনে আনা জিনিসটা স্টোরেজে জমা হচ্ছে, তারপর স্টোর রিকুইজিশনের ভিত্তিতে সেটা স্টোর থেকে আবার প্রোডাকশন ডিপার্টমেন্টে বেরিয়ে যাচ্ছে। কি বেরিয়ে যাচ্ছে, কি আসছে? কাঁচামাল আসছে, কাঁচামাল বেরিয়ে যাচ্ছে। এই যে মুভমেন্টটা বোথ ইন দেয়ার কোয়ান্টিটি অ্যান্ড ভ্যালু, সেটা যে অ্যাকাউন্টে দেখানো হয়, দ্যাট ইজ হচ্ছে স্টোরস লেজার অ্যাকাউন্ট। তাহলে স্টোরস লেজার অ্যাকাউন্টে কাঁচামালের আসা এবং কাঁচামালের বেরিয়ে যাওয়া, বোথ ইন কোয়ান্টিটি অ্যান্ড ভ্যালু, সেটা ডিসক্লোজ করা হয় এই অ্যাকাউন্টের মাধ্যমে। সেই অ্যাকাউন্টই হচ্ছে স্টোরস লেজার অ্যাকাউন্ট।
ব্যাপারটা বোঝা গেছে মনে হয়। এইবার বলি, দেখো নেক্সট একটা টপিক লিখেছি, মেথড অফ প্রাইসিং ইস্যু অফ র মেটেরিয়াল। স্টোর পারচেজ ডিপার্টমেন্ট থেকে স্টোর ডিপার্টমেন্টে মালটা এলো, কাঁচা মালটা এলো, তারপর এখান থেকে কাঁচা মালটা র মেটেরিয়ালটা ইস্যু হয়ে যাচ্ছে কোথায়? প্রোডাকশন ডিপার্টমেন্টে। কোন কিসের ভিত্তিতে, কোন মেথডে আমরা কাঁচা মালটাকে প্রোডাকশন ডিপার্টমেন্টে ইস্যু করব? দ্যাট ইজ কল্ড মেথড অফ প্রাইসিং ইস্যু অফ র মেটেরিয়াল। এই মেটেরিয়াল ইস্যুটা অনেকগুলো, অ্যাকচুয়ালি অনেক মেথড আছে, কিন্তু আমাদের সিলেবাসে 4টি মেথড আছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে যাব। তো প্রথম মেথডের নাম হলো ফিফো মেথড, অর্থাৎ ফিফো মিন্স ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। অর্থাৎ স্টোরে যে মালটা আগে আসবে ইস্যু করার সময় প্রথমে সেই মালটাকে ইস্যু করতে হবে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, বাংলায় বলা হচ্ছে আগে আসে আগে যায় পদ্ধতি। নেক্সট লিফো মেথড, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। স্টোরে যে মালটা শেষে আসবে অ্যাট দ্য টাইম অফ ইস্যু, সেই মালটা প্রথমে ইস্যু করতে হবে, মানে যে মালটা শেষে ঢুকবে সেই মালটাকে আমরা প্রথমে ইস্যু করব। সিম্পল অ্যাভারেজ মেথড আর ওয়েটেড অ্যাভারেজ মেথডের ব্যাপারে আমরা এই মুহূর্তে কিছু বলছি না, যখন আমরা অঙ্ক শেখাবো সেই সময় আমরা এই দুটো জানিয়ে দেবো। তো আপাতত জেনে রাখো যে আমাদের সিলেবাসে, আমাদের সিলেবাসের কথা বলছি, অ্যাকচুয়ালি অনেক মেথড আছে। তো এই মেটেরিয়াল যে আমরা ইস্যু করছি ফ্রম স্টোর টু প্রোডাকশন ডিপার্টমেন্ট, সিলেবাসে 4টি মেথড আছে। একটি হলো ফিফো মেথড, লিফো মেথড, সিম্পল অ্যাভারেজ মেথড অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ মেথড। আজকে আমার এই ভিডিওতে আমরা ফিফো মেথড অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে স্টোরস লেজার অ্যাকাউন্ট কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটা দেখাবো। কারণ হচ্ছে কিভাবে দেখানো যায়, যেহেতু আমরা সামনাসামনি নেই, প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে একটি অঙ্ককে দেখাবো, তোমাদের কাছে দেখাবো, তোমরা টুকে নেবে খাতায়। তারপর এই বোর্ডে আমরা ছক কাটবো, ছক কাটাটা কিন্তু খুব ভালোভাবে নজর দেবে। ছক কাটার পর সেই অঙ্কটাকে আমরা এখানে প্রসিড করব। খুব ভালোভাবে নজর দিলে একটি ক্লাসেই কিন্তু ফিফো মেথড শিখে নেওয়া যায়। এই গোটা চ্যাপ্টারটা কিন্তু কঠিন নয়। তোমরা যদি এইভাবেই আমাকে ফলো করো ভিডিওতে, ইউটিউবে, তাহলে দেখতে পাবে যে ক্লাস না চালু হলেও আমরা এইভাবেই শিখে যেতে পারবো এই প্রথম চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা হয়ে গেলে আমরা আবার লেবারে যাব, ঠিক আছে? তো আজকে আমরা ফিফো মেথড দেখাবো। তার আগে কি করতে হবে, আমাদের পাওয়ার পয়েন্টের মাধ্যমে অঙ্কটিকে নেব, তারপর অঙ্কটি করার জন্য আমরা আবার হোয়াইট বোর্ডে ফিরে আসবো, সেখানে অঙ্কটিকে সলভ করবো। খুব ভালোভাবে নজর দাও, ঠিক আছে? তাহলে অঙ্কটাকে প্রথমে টুকে নেওয়া যাক। দেখো লিখেছি স্টোরস লেজার অ্যাকাউন্ট ফিফো মেথড, তোমরা টুকে নাও। 2nd May 2019 there was an opening balance 1000 units at the rate of rupees 5 per unit. On 7th May 2019 issue 140 units. 10th May 2019 issue 200 units. 13th May 2019 issue হচ্ছে 160 units. 18th May 2019 received from supplier 400 units at the rate of rupees 4.90 per unit. 21st May 2019 returned to store 30 units at the rate of rupees 4.80 per unit. 25th May 2019 issue 360 units. 31st May 2019 received from supplier 480 units at the rate of rupees 4.95 per unit.
prepare a store's ledger account under FIFO method after taking into consideration that there is a shortage of 10 units on 22nd of May. অঙ্কটা যখন আমরা প্রসিড করব, যখন আমরা সলিউশন করব, তখন এই 22 তারিখে একটা ঘটনা ঘটেছে, লক্ষ্য করে দেখো। 22 তারিখ মানে 21 থেকে 25-এর মাঝখানে একটা শর্টেজ হয়ে গেছে। এই 21 থেকে 25 তারিখের মাঝখানে একটা শর্টেজ হয়েছে। শর্টেজ হয়েছে মানে কি, কমে গেছে, কোনো কারণে ঘাটতি হয়েছে। তো ঘাটতির ট্রিটমেন্ট হবে লাইক ইস্যু, অর্থাৎ অঙ্কটা এখন করবো আমরা 21-এর পর 22 তারিখকে কনসিডার করে তারপর 25-এর এন্ট্রিটা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার তাহলে অঙ্কটাকে করে নেওয়া যাক। আমরা এবার হোয়াইট বোর্ডে চলে যাই অঙ্কটা করার জন্য। ওকে, তাহলে অঙ্কটাকে আমরা দেখলাম। এবার তোমাদের খাতায় ছকটিকে এটা টুকতে হবে। ছকটি দেখবে আমি যদি একেবারে করে নিয়ে তোমাদের দেখাতাম তাহলে দেখে মনে হতো খুব ইজি, কিন্তু আলটিমেটলি তোমরা যখন খাতায় ছকটাকে আঁকবে দেখবে কোথাও না কোথাও একটু গন্ডগোল হয়ে যায়। তো আমি সিস্টেমটা বলি, তোমরা খাতাটাকে যখন বাড়িতে লিখবে তখন খাতা থাকে এরকম, তোমরা এইভাবে হরাইজন্টাল ওয়েতে প্লেস করবে খাতাটাকে, তারপর ঘর কাটা আরম্ভ করবে। তো কিভাবে করছি খুব ভালোভাবে নজর দাও। খাতার মধ্যে প্রথমে বেশ চওড়া করে এই মোটা দাগটা টান। তারপর তাহলে কি হলো, প্রথমে মোটা করে, বেশ মোটা করে, মানে নর্মাল ওয়েতে আমরা পার্টিকুলার অ্যাকাউন্টেন্সি করে অভ্যস্ত, পার্টিকুলার্সের জন্য যতটা চওড়া করো প্রায় তার ডাবল এরকম একটা ঘর কাটে। তারপর এদিকে দিস ইজ ফর ডেট অ্যান্ড this is remarks. ক্লিয়ার? এবার এই যে মাঝখানে যে দাগটা আছে সেটাকে 50-50 করে নাও। ক্লিয়ার? এবার এই যে পোর্শনটা এখান থেকে এতটা, সেটাকে 3টে ভাগে ভাগ করো। পেন্সিল দিয়ে প্রথমে মার্ক করে নাও, ইট উইল বি ইজিয়ার টু ইউ। এইভাবে দাগ কাটলাম, এবার থেকে ভাগ করছি 1 2 3। ক্লিয়ার? তারপর অ্যাকচুয়ালি তখন এমনি যখন আলোচনা করছিলাম তখন বলেছিলাম এই টোটাল স্টোরস লেজারে 3টে পার্ট। প্রথমে মাল ঢুকবে, বেরোবে, তারপর কত পড়ে আছে সেটাকে দেখাবো বোথ ইন কোয়ান্টিটি অ্যান্ড দেয়ার ভ্যালু। তার মানে এখানে ঢুকবে, এটা রিসিপ্ট, এটা ইস্যু, বেরিয়ে যাবে, আর এটা ব্যালেন্স, ঢুকবে, বেরোবে, ব্যালেন্স মানে কতটা পড়ে থাকবে। দেখো এই যে পার্ট অর্থাৎ রিসিপ্ট পার্ট, এর 3-4টে পার্ট হবে। ঘর কাটার সময় মাথায় রাখবে সরু মোটা, সরু মোটা, সরু এটা একটু মোটা, দেন এগেন সরু। রিসিপ্টের 4টে কলম হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা কলমের সাইজ সমান নয়। প্রথমটা সরু একটু মোটা, সরু একটু মোটা। ব্যালেন্সও তাই, ইস্যুও তাই, সরু একটু মোটা, দেন সরু, দেন মোটা। লাস্ট অফ অল ব্যালেন্স। এখানে কিন্তু 3টে, মোটা, সরু, মোটা, মোটা, সরু, মোটা। দিস ইজ স্টোরস লেজার অ্যাকাউন্ট। এবার কোথায় কি লিখতে হয় দেখেন। হেডিং যেমন দিতে হয় বুকস অফ, ডট ডট ডট, প্রতিষ্ঠানের নাম, দেন স্টোরস, STORES, স্টোরস লেজার অ্যাকাউন্ট। কোন মেথড শিখছি? প্রথম মেথডটা, অর্থাৎ ফিফো মেথড। ব্র্যাকেটে লিখে দেবে আন্ডার
FIFO method. This is your date column. This is remarks. Remarks. এটা হলো receipts. 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 This is issues. And last is balances. Okay. So under receipt there are 4 columns. তার নামটা কি হবে? First one is GRN number. GRN number অর্থাৎ goods received note number. Goods received note number. Then quantity, আমি ছোট করে QTY লিখছি, quantity, that may be in kgs, that may be in liters, etc. Next column is rate, rupees, and last column is amount, rupees. So receipt column complete. Then issue, চারটে column. First column is SR number. SR number, that means stores requisition number. Then quantity, QTY, then rate, and last one is amount. Last is next balances. Here is 3 column. First one is quantity, then rate, rupees, and last is amount, rupees. ভালো করে লক্ষ্য করো, কাটার পর ভালোই লাগছে, কিন্তু কাটার সময় দেখবে তোমাদের আটকে যায়, সেই জন্য আমি ধরে ধরে জিনিসটাকে আঁকালাম। প্রথমে এই চওড়া দাগটা কেটে নেব, তারপর ডেট আর রিমার্কস বসিয়ে নেব, তারপর যে মাঝখানে ফাঁকা পোর্শন তাকে হাফ করে নেব 50-50, তারপর সেটাকে 3 ভাগে ভাগ করব। 3টে পার্ট হবে, ওয়ান ইজ রিসিপ্ট, অ্যানাদার ইজ ইস্যুস, অ্যান্ড দেন ব্যালেন্সেস। রিসিপ্টকে 4টে কলামে ভাগ করব, কিন্তু প্রত্যেকটা সমান সাইজ হবে না, সরু মোটা সরু মোটা, অর্থাৎ প্রথমের পার্টটা একটু সরু হবে, তারপরটা চওড়া, তারপরটা আবার সরু, তারপরটা আবার মোটা। ইস্যুর ক্ষেত্রে তাই, সরু মোটা সরু মোটা, কিন্তু ব্যালেন্সের ক্ষেত্রে মোটা সরু মোটা মোটা, অর্থাৎ কোয়ান্টিটি, দেন রেট, দেন অ্যামাউন্ট। তো এইভাবে সবটা হলো। এবার আমরা যে অঙ্কটা দেখালাম পাওয়ার পয়েন্টে, সেই অঙ্কটাকে আমরা সলভ করব। কিভাবে করব খেয়াল করো, ঠিক আছে? তো অঙ্কে চলে আসা যাক। তো যে অঙ্কটা আমরা দেখলাম সেটাকে সলিউশন এইভাবে করা হয়েছে। তো আমি অ্যাকচুয়ালি আগে করে ফেলেছি, তার কারণটা হলো যে আমি টোটাল কাজটাকে যদি এইভাবে হোয়াইট বোর্ডে দেখাই, তাহলে সময় টোটাল ভিডিওটার স্প্যান হয়ে যাবে প্রায় 38 সেকেন্ড, মিনিটের মতো। হ্যাঁ, যেটা স্টুডেন্ট তোমাদের কি হবে, একটা ভিডিও অনেকক্ষণ ধরে দেখতে দেখতে তোমাদের বোর লাগবে। তো সেই জন্য আমি অলরেডি সলিউশনটা করে তোমাদের কাছে নিয়ে এসেছি, তবে বুঝিয়ে দিচ্ছি, তাতে দেখবে যে সময়টা অনেক কম হবে, বুঝতেও সুবিধা হবে, খারাপ সময় খুব একটা অসুবিধা হবে না। তো দেখো, অঙ্কের শুরুতেই ছিল ওপেনিং স্টক 1000 পিস, যার দাম ছিল 5 টাকা। তো ওপেনিং স্টক কি? ওপেনিং স্টক নতুন করে এলো না বা বেরোলো না, অলরেডি ছিল, সেই জন্য ডিরেক্ট আমরা ব্যালেন্সের ঘরে বসিয়েছি। দেখো 1000 পিস, 5 টাকা, দাম হলো 5000 টাকা। ক্লিয়ার? রিসিপ্ট এমটি, ইস্যু এমটি। ঠিক তারপরেই দেখো 7 তারিখে দেয়া ছিল যে 140 খানা মাল ইস্যু করা হয়েছে এবং তার রেট নেই। যেহেতু আমরা ফিফো মেথডে অঙ্কটা করছি,
তাহলে ফিফো মানে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে মালটা শুরুতে থাকবে সেই মালটাকে প্রথমে বের করতে হবে, শুরুতে বের করতে হবে। তো এই অঙ্কটার মজা হলো যে অঙ্কে আমার 1000 পিস মাল 5 টাকা করে, এরপরে আর নতুন কোনো লটের মাল আসেনি। তাহলে যদি বের করতেই হয় এটাই প্রথম, এটাই শেষ, তাহলে 1000 থেকে 140 পিস নিয়ে নেওয়া হলো। 1000 পিসের রেট ছিল 5 টাকা করে, তাহলে যে 140 পিস বের করছি 140, 5 টাকা তার দাম, তাহলে 140 5 টাকা করে হলে তার দাম হচ্ছে 700 টাকা, বেরিয়ে গেল। নাও ব্যালেন্স মানে কত পড়ে থাকলো, দেখো 1000 ছিল, 140 বেরিয়ে গেল, তাহলে পড়ে রইল কটা, 860 টাকা। রেট কত, ওই 5 টাকারই জিনিস, তাহলে 860 গুণ 5, তার মানে 4300 টাকা। এই 4300টা আরেকভাবে বের করা যায়, একটু আগেই আমার মাল ছিল 5000 টাকা, 700 টাকার মাল ইস্যু হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কত, 5000 মাইনাস 700 অর্থাৎ 4300 টাকা। এবার আসে যাক 10 তারিখে। 10 তারিখেও বলা হয়েছে যে 200 ইউনিটস ওয়ার ইস্যুড, সে একই রকম ভাবে কোনো রেট নেই। তো রেট নেই যেহেতু আমাকে রেটটা ক্যালকুলেট করতে হবে আন্ডার ফিফো মেথড। আবার সেই একই ব্যাপার, আমার ব্যালেন্সের মধ্যে কোনো নতুন মাল নেই, তাহলে একটাই মাল আছে যেগুলো সবকটা রেট হচ্ছে 5 টাকা করে, তাহলে 220 ওই লট থেকেই নিচ্ছি, তাহলে 205 টাকা করে হলে তাহলে দাম হলো কত, 200 ইন্টু 5 মানে 1000 টাকা। এবার দেখতে হবে কত পড়ে থাকলো। একটু আগেই আমাদের কাছে 860 খানা মাল ছিল, 140টা বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো কত, 860 মাইনাস 140 সমান 660 পিস। রেট কত, রেট সেই 5 টাকা, কারণ নতুন কোনো লট ঢোকেনি, 5 টাকা, তাহলে 660 ইন্টু 5 সমান 3300 টাকা। এটা আরো একভাবে ক্যালকুলেট করা যায়, একটু আগেই মাল ছিল কত, 4300, বেরিয়ে গেল কত, 1000, তাহলে 4300 মাইনাস 1000 সমান 3300 টাকা। বুঝে গেছে? আবার দেখো দেয়া আছে 13 তারিখে আবার 160 খানা বের করা হয়েছে। এবার মজা হলো যে অঙ্কে আর কোনো নতুন স্টিল নাও এখনো কোনো নতুন রেটের মাল ঢোকেনি আমার স্টোরে, তাহলে সেই 5 টাকার মালটাই পড়ে আছে। কত পিস পড়েছিল না, 660 খানা। আউট অফ দ্যাট 160 খানা ইস্যু করলাম, রেট কত, সেই 5 টাকা, তাহলে কত টাকার মাল বেরিয়ে গেল, 160 ইন্টু 5 সমান 800 টাকা। ব্যালেন্স কত পড়ে রয়েছে, 660 ছিল, 160 চলে গেল, তাহলে পড়ে রইল কত, 660 মাইনাস 160 মানে 500 টাকা, 500 পিস। রেট সেই 5 টাকা, তাহলে কত টাকার মাল হলো, 500 ইন্টু 5 ইকুয়ালস টু 2500। আদারওয়াইজ আরেকভাবে বের করা যায়, 3300 মাইনাস 800 সমান 2500। বোঝা গেছে? 18 তারিখে ছিল 400 খানা কিনে আনা হয়েছে, যার রেট হচ্ছে 4 টাকা 90 পয়সা করে। তাহলে যেহেতু কিনে আনা হলো, তাহলে ঢুকলো স্টোরে, তাহলে রিসিপ্টের কলমে বসাচ্ছি 18 তারিখ 400 পিস, রেট হচ্ছে 4 টাকা 90, তাহলে অ্যামাউন্টটা কত হবে, 400 ইন্টু 4 টাকা 90 সমান 1960। ওই তারিখে কোনো ইস্যু হয়নি, তাহলে পড়ে থাকলো কত, ঠিক আগে আমার 500 ছিল ইনট্যাক্ট, ওটা আছে, প্লাস আবার এলো 400, তাহলে গোডাউন এখন কত হলো, 500, যার রেট 5 টাকা মানে 2500 টাকার মাল, 400 এলো, তাহলে 500 নিচে 400 কে রাখলাম, যার রেট 4 টাকা 90, দাম হলো 1960। 500 আর 400 টোটাল আমার জিনিস হলো 900 খানা, আর 2500 টাকার মাল 5 টাকা রেটের, আর 4 টাকা 90 পয়সার মাল হচ্ছে 1960 টাকা। টোটাল মাল আছে আমার 4460 টাকা। এটা হলো 18 তারিখ। 21 তারিখে বলছে রিটার্ন হয়েছে, রিটার্ন টু স্টোর মানে স্টোরে মাল গেছে, তাহলে স্টোরে মালটা ইনক্রিজ করেছে, তাহলে ইনক্রিজ করা মানে কি, রিসিপ্ট হিসেবে ট্রিট হবে। সেই জন্য দেখো লেখা হয়েছে রিসিপ্টের কলমে 30, পরিষ্কার বলে দিয়েছিল ওটা 4 টাকা 80 পয়সার মাল, 4 টাকা 80, তাহলে 30 ইন্টু 4 টাকা 80 সমান 144 টাকা। তাহলে আফটার রিসিভিং মেটেরিয়াল এখন ব্যালেন্স কত হলো, প্রিভিয়াসলি ইট ওয়াজ 500 400, এখন এলো আরো 30, তাহলে পরপর সাজিয়ে রাখছি, 500 পিস 5 টাকা করে 2500, 400 পিস 4 টাকা 90 করে 1960, আর এখন এলো 30 পিস, তাহলে 30 4 টাকা 80 করে 144 টাকা। টোটাল মাল হলো 4604 টাকা। আর এগুলো সাজিয়ে দেখেন রাখা হয়েছে। আর যেহেতু এটা স্পেশাল আইটেম, রিটার্ন শর্টেজ এগুলো স্পেশাল আইটেম,
তাহলে রিমার্কসের কলামে আমাকে রিটার্ন হিসেবে লিখে দিতে হয়েছে, রিটার্ন লিখে রেখেছি রিমার্কসের কলামে। আদারওয়াইজ এগুলো যেহেতু নর্মাল কোর্স অফ অ্যাকশন, এগুলো লেখার দরকার নেই। যখন রিটার্ন হবে, শর্টেজ হবে, ক্লোজিং স্টক পড়ে থাকবে, সেগুলোকে আমরা রিমার্কসে মেনশন করব। যেবার অঙ্কের শেষে দেখবে দেয়া ছিল 22 তারিখে একটা শর্টেজ হয়েছে 10 ইউনিট। শর্টেজ মানে তো কমে যাওয়া হচ্ছে, তা কমে যাওয়ার ট্রিটমেন্ট হবে, এটা হচ্ছে বাড়ার কলম, এটা কমার কলম। তাহলে শর্টেজ মিনস যেহেতু কমে যাওয়া, ঘাটতি হচ্ছে, তাহলে তার ট্রিটমেন্ট হবে লাইক ইস্যু। তা 22 তারিখে শর্টেজ হচ্ছে, সেই জন্য 21 আর 25-এর মাঝখানে 22 তারিখটাকে আমরা ঢোকালাম। 10 পিস শর্টেজ হচ্ছে, আবার যেহেতু ইস্যুর মতো ট্রিটমেন্ট হচ্ছে, আর আমার টার্গেট হচ্ছে ফিফো মেথড, তাহলে ফিফো মানে প্রথম যে লটটা, প্রথম মানে এই 10 পিস ইস্যু করার আগে আমার পুরনো মাল, সেই 5 টাকা রেটের মাল ছিল 500টা, তাহলে ন্যাচারালি শর্টেজটা ওখান থেকেই হবে। তাহলে 5 টাকার মাল 500টা ছিল, 5 টাকার মাল 500টা ছিল, সেখান থেকে 10টা নিয়ে নিলাম, তাহলে 10টার রেটও 5 টাকা করে হবে। 10 × 5 = 50 টাকা। তাহলে আফটার শর্টেজ কতটা পড়ে রইল? 500টা ছিল 5 টাকার মাল, সেখান থেকে 10টা বেরিয়ে গেল, তাহলে পড়ে রইল কটা? 490। দেখো 490 লিখেছি, রেট সেই 5 টাকা, দাম কত হলো? 2450। আর বাকি যেগুলো রয়েছে মানে 400 আর 30, এগুলো ইনট্যাক্ট, ওখানে হাত পড়েনি। তাহলে যেমন ছিল বসিয়ে দিলাম 400 আর 30, সব মিলিয়ে মাল হলো 920, আর টোটাল ভ্যালু হলো 4555। এটাও স্পেশাল আইটেম, শর্টেজ হয়েছে, সেই জন্য রিমার্কসের কলামে আমরা শর্টেজ কথাটা লিখে দিয়েছি। এবার 25 তারিখে ইস্যু হচ্ছে 360। 360 ইস্যু হচ্ছে তাহলে ফিফো মেথড। আবার সেই টার্গেট আমার শুরুতে হাত দেয়, শুরুতে মাল ছিল 490, তো ইজিলি আমরা পুরো মালটাই 490 ইউনিট থেকে নিয়ে নিতে পারি, সেই জন্য 360 নিয়ে নিয়েছি। আর রেট, 490 পিসের রেট কত ছিল? 5 টাকা, রেট 5 টাকা, তাহলে দিস ইন্টু দিস মানে 1800 রুপিজের জিনিস ইস্যু হয়ে গেল। তো অ্যাট প্রেজেন্ট তাহলে কত পড়ে রয়েছে? আউট অফ 490, 360 ইস্যু হয়ে গেছে, তাহলে পড়ে রয়েছে 490 মাইনাস 360, দ্যাট ইজ 130, রেট 5 টাকা করে, টোটাল 650। আর বাকি যে প্রোডাক্টটা ছিল মানে 400 আর 30, এটা ইনট্যাক্ট রয়ে গেছে, তাহলে 400 আর 30, যার রেট 4 টাকা 90 আর 4 টাকা 80 পয়সা করে, সব মিলিয়ে লিখে টোটাল মালের ভ্যালু হলো 2754 টাকা। লাস্ট 31st, এখানে আবার রিসিপ্ট হয়েছে, কিনে আনা হয়েছে 480 ইউনিটস, 4 টাকা 95 পয়সা করে। তাহলে যেহেতু এসেছে, রিসিপ্টের কলামে লেখা হলো, টোটাল ভ্যালু হলো 2376। তো আফটার রিসিভিং মেটেরিয়াল ওই ডেটে ব্যালেন্স কত পড়ে রয়েছে? প্রিভিয়াস যে ব্যালেন্স ছিল সেটা ইনট্যাক্ট রয়েছে, তার সাথে এটা এসে যোগ দিই, তাহলে ওই 3টে পরপর লিখলাম। যেহেতু এটা যোগ হলো, সেই নিচে লিখলাম এটাকে। তার রেট হচ্ছে 4 টাকা 95, ভ্যালু হচ্ছে এত। তাহলে আফটার এডিং অল দিস, total value of material is 5130, this is closing stock, and total quantity of material is 1040 units. Clear? এই হচ্ছিল তো আমাদের ফিফো মেথডে স্টোরস লেজার করার পদ্ধতি। এই প্রসঙ্গে একটা কথা বলে নেওয়া হয়নি, একটু আগে বলা উচিত ছিল, যে কোন সময় মানে অ্যাপ্লিকেবিলিটি অফ ফিফো মেথড। বলা হচ্ছে যখন ক্রমাগত জিনিসপত্রের দাম কমতে থাকবে, মানে আজকে যে মালটা 10 টাকায় কিনেছি, কালকে দেখা যাবে 9 টাকায় কিনছি, পরে 8 টাকা, পরে 7 টাকা, মানে গ্র্যাজুয়ালি ভ্যালু ডিক্রিজ করছে, তো দেন উই শুড ফলো ফিফো মেথড। তাহলে অ্যাট দ্য টাইম অফ মুদ্রাস্ফীতি নয়, ডিপ্লেশন, মুদ্রা হ্রাসের সময় আমাদের ফিফো মেথডটা অ্যাডপ্ট করাটা উচিত বলে কস্ট অ্যাকাউন্টেন্ট যারা, তারা মনে করেন। তো আজকে আমরা এইভাবে ফিফো মেথডটা শিখলাম। তোমরা চ্যানেলটাকে, এই ভিডিওটিকে বারবার দেখো, যদি প্র্যাকটিস করে ফেলো তাহলে লিফো মেথড, যেটা আমরা পরের ভিডিওতে দেখাবো, সেটা খুব ইজি লাগবে। তোমরা একবার ছবি তুলে নাও, আমি সরে যাচ্ছি, তোমরা ছবি তুলে নাও, বা ছবি তুলে নিয়ে খাতায় নোট করে নিও। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আর এই ভিডিওটাকে বারবার দেখো। তাহলে আজ এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিওতে আমরা লিফো মেথড দেখাবো, লাস্ট ইন ফার্স্ট আউট। ওকে।